বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমরা আজকে সাংবিধানিক আইন পড়ব এবং সাংবিধানিক আইনের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক অর্থাৎ প্রেসিডেন্ট পড়ব। প্রেসিডেন্টের এখানে আমরা বাংলাদেশের রাষ্ট্রপতি হতে গেলে তার কি যোগ্যতা লাগবে? অর্থাৎ তোমরা যদি হতে চাও তাহলে তোমাদেরকে কি যোগ্যতা অর্জন করতে হবে? আর অযোগ্যতা, যোগ্যতা, ক্ষমতা এবং তার যে ফাংশনস গুলো আছে এগুলো আমরা সংবিধান অনুযায়ী পড়ব। এছাড়াও প্রেসিডেন্টের অর্ডিন্যান্স মেকিং পাওয়ারটা এই পার্টেই থাকবে। অর্ডিন্যান্স কি সেটাও আমরা এখানে জানব। এই পাওয়ারের মধ্যে থেকে আসবে এবং আমরা অর্ডিন্যান্স মেকিং নিয়ে একটু আলাদা করে পড়ব। আরেকটা পয়েন্ট পড়ব সেটা হচ্ছে অম্বুসম্যান। অম্বুসম্যান এই পদটা কি? কেন সৃষ্টি করা হয়? অম্বুসম্যানের কাজ কি? এইটাই। অর্থাৎ প্রেসিডেন্ট এবং অম্বুসম্যান এই ২ টা পার্ট নিয়ে আমাদের আজকের টপিক। শুরু করছি আমরা প্রেসিডেন্টের স্ট্যাটাস দিয়ে। So, from theoretical and constitutional or legal point of view of the president is the head of the state, and also he is head of the executive by virtue of Article 48(2) and Article 55(4). তো আমরা বলতে পারি যে থিওরিটিক্যালি বলি অথবা কনস্টিটিউশনাল বা লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি যে প্রেসিডেন্টের স্ট্যাটাস, সো প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য স্টেট এবং তিনি এক্সিকিউটিভ হেড। এখন এই দুটা কথা যে বলা হচ্ছে সেটা আর্টিকেল 48(2) এবং আর্টিকেল 55(4) অনুযায়ী বলা হচ্ছে। This is a theoretical or constitutional status of the president, but in reality he is a figurehead only. The real executive power of the state is exercised by the cabinet under the leadership of the prime minister, because article 48(3) states that president shall act in accordance with the advice of the prime minister. Again, article 55(2) provides that the executive power of the republic shall in accordance with the constitution be exercised by or on the authority of the prime minister. Thus the president is the only the titular or nominal head of the state. সো আমরা আরও দেখি যে আসলে থিওরিটিক্যালি এই কথা বলা হলেও প্রেসিডেন্টের যে মেন স্ট্যাটাস সেটা কিন্তু পরবর্তীতে আবার আর্টিকেল 48(3) এবং 55(2) এই 48(3)তে গিয়ে বলাই হয়েছে যে প্রেসিডেন্ট তার যাবতীয় কাজ করবে, অ্যাডভাইস নেবে হচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রাইম মিনিস্টারের পরামর্শক্রমে, প্রাইম মিনিস্টারের সাথে পরামর্শক্রমে। 55(2)তে গিয়ে আবার বলছে যে রিপাবলিকের এক্সিকিউটিভ পাওয়ার ইন অ্যাকর্ডেন্স উইথ দিস কনস্টিটিউশন, এই সংবিধান অনুযায়ী এক্সারসাইজ করবার অথরিটিই হচ্ছে প্রাইম মিনিস্টারের। সুতরাং বাংলাদেশের আসলে প্রেসিডেন্ট একজন টিটুলার হেড, অ্যান্ড দ্যাট ইজ নমিনাল হেড। টার্ম অফ অফিস, আর্টিকেল 50 of the constitution state that president shall hold office for a term of 5 years and he shall not hold office as president for more than 2 terms whatever or not the terms are consecutive. সো আর্টিকেল 50-তে সুন্দর করেই বলা হয়েছে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মেয়াদ হবে 5 বছরের জন্য এবং একজন প্রেসিডেন্ট 10 বছরের বেশি আসলে প্রেসিডেন্ট, অর্থাৎ 2 কনজিকিউটিভ টার্মের বেশি তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না। এখন এই কনজিকিউটিভ টার্মটা আমরা যেটা বলতেছি হোয়েদার অর নট দ্য টার্মস কনজিকিউটিভ, মানে একইভাবে ধারাবাহিকভাবে 10 বছর নাকি 5 বছর থেকে পরে 5 বছর অন্য কেউ আসলো, পরের 5 বছর উনি আসলো, সেটা যাই হোক না কেন, বা 2 টার্মস এটাই উল্লেখ করা হয়েছে। কোয়ালিফিকেশন অফ দ্য প্রেসিডেন্ট, দ্যাট ইজ প্রেসিডেন্ট হতে গেলে কি যোগ্যতা লাগবে। আর্টিকেল 48(4) সংবিধানে বলা হয়েছে, ইট লেজ ডাউন দ্যাট দ্য কোয়ালিফিকেশন হুইচ ওয়ান মাস্ট পজেসেস ফর বিইং ইলেক্টেড to the office of the President of Bangladesh. So these are as follows: he must be completed at the age of 35 years of old and he must be qualified for election as a member of parliament. So এখানে কিন্তু আমাদের পার্লামেন্ট মেম্বারের ইলেকশন করবার যোগ্যতাটা জানতে হবে। He has not been removed from office of the president by impeachment under this constitution, and as it has been conditioned that he must be qualified for election as a member of parliament, he must be a citizen of Bangladesh. সো প্রথমত 35 বছর পূর্ণ করতে হবে তার বয়স, দেন তাকে কিন্তু পার্লামেন্ট মেম্বার হবার যোগ্য হতে হবে। প্রেসিডেন্টের অফিস থেকে কখনোই তাকে ইমপিচ করে সরানো হবে না, তাহলে কিন্তু অযোগ্যতা হয়ে যাবে। আবার পরবর্তীতে বলছে যে যেহেতু তাকে আমরা বলতেছি যে তাকে একজন পার্লামেন্ট মেম্বার হতে হবে, সো হি মাস্ট বি এ সিটিজেন অফ বাংলাদেশ, তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। ডিসকোয়ালিফিকেশন অফ দ্য প্রেসিডেন্ট,
The president during his term of office shall not be qualified for election as a member of the parliament, and if a member of the parliament is elected as president, he shall vacate his seat in the parliament on the day on which he enters upon the office as president. So প্রেসিডেন্টের যখন টার্মটা থাকবে অ্যাজ এ প্রেসিডেন্ট, তখন বলছে হিজ টার্ম অফ অফিস শ্যাল নট বি কোয়ালিফাইড ফর ইলেকশন অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট, মানে উনি তখন পার্লামেন্টের মেম্বার হিসেবে কিন্তু আবার কোয়ালিফাই করার যোগ্যতা থাকবেন না, এবং যখনই উনি প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হবেন, দেন তার সিটটা, অর্থাৎ পার্লামেন্টের মেম্বার হিসেবে তিনি যেখান থেকে মেম্বার হয়েছিলেন সেই সিটটা ভ্যাকেট হয়ে যাবে যেদিন তিনি প্রেসিডেন্টের পদ গ্রহণ করবেন। The president shall not hold any office, post or position or profit or emolument or take any part whatsoever in the management or conduct of any company or body having profit or gain as its object. So বলছে যে প্রেসিডেন্ট আসলে শ্যাল নট হোল্ড এনি অফিস, তিনি কিন্তু আসলে কোনো অফিস, পোস্ট, পজিশন, প্রফিট, ইমলমেন্ট এগুলো কিন্তু উনি হোল্ড করেন না। কোনো কোম্পানি বা কোনো বডি বা যেখান থেকে কোনো প্রফিট আসবে বা এমন কোনো কিছু যেটা ম্যানেজমেন্ট করা থেকে প্রফিট আসবে সেইটা তিনি করবেন না, সে ধরনের কোনো কাজ তিনি করতে পারবেন না। রিমুভাল অফ দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ একজন প্রেসিডেন্টকে আমরা কিভাবে তার পদ থেকে রিমুভ করতে পারি। বিফোর দ্য এক্সপায়ারি অফ হিজ টার্ম, অর্থাৎ 5 বছরের পূর্বে, দ্য প্রেসিডেন্ট মে বি রিমুভ ফ্রম হিজ অফিস বাই পার্লামেন্ট অ্যান্ড সাচ রিমুভাল হ্যাজ 2 অ্যাসপেক্টস। প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হয়ে গেলে তো গেলই, ওটা তো ধরো শেষ, ওটা তো আমরা রিমুভাল বলতে পারি না। তবে শেষ হওয়ার পূর্বে তাকে দুইভাবে রিমুভ করা যায়, এক হচ্ছে ইমপিচমেন্ট করা যায়, আর দুই রিমুভাল অফ দ্য প্রেসিডেন্ট অন গ্রাউন্ড অফ ইনক্যাপাসিটি। দ্য প্রসিডিউর অ্যান্ড প্রভিশন অ্যাজ রিগার্ড দ্য ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ Bangladesh, it is provided and in the Article 52 of the Constitution and Article 53 of the Constitution. These 2 articles provides the procedure for removal of the president. The impeachment of the president can be done on 2 grounds, either on violation of the constitution or on ground of misconduct. তো প্রথমত বলছে ইমপিচমেন্ট, তো ইমপিচমেন্ট করা যায় আসলে 2টা গ্রাউন্ডে, একটা যদি এই কনস্টিটিউশন ভায়োলেট করে প্রেসিডেন্ট, অথবা যদি মিসকন্ডাক্ট করে। On the allegation of these 2 grounds, the president can be impeached and can be removed by resolution of the 2/3 majority of the parliament. The removal of the president can be made on 2 grounds, physical incapacity and mental or physical incapacity. সো এই ক্ষেত্রে, অর্থাৎ ইমপিচমেন্টের ক্ষেত্রে যদি প্রমাণিত হয়, দ্যাট ইজ অ্যালিগেশন যদি আসে যে না তিনি কনস্টিটিউশন ভঙ্গ করেছেন অথবা মিসকন্ডাক্ট করেছেন, তাহলে তাকে ইমপিচ করা হয়, এবং সেই ক্ষেত্রে তাকে রিমুভ করার জন্য রেজলিউশন নিতে হয়, মানে সিদ্ধান্ত নিতে হয়। আর সেই সিদ্ধান্ত সংবিধানে 2/3 মেজরিটিতে পার্লামেন্টে আসলে, সংবিধানে বলছি, সংবিধানে বলা আছে যে পার্লামেন্ট মেম্বাররা পার্লামেন্টে বসে পাশ করবে 2/3 মেজরিটিতে। অ্যান্ড রিমুভাল অফ দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ নর্মাল যে রিমুভাল আমরা বলছি ইনক্যাপাসিটি, এটাও 2টা গ্রাউন্ডে হয়, একটা ফিজিক্যাল ইনক্যাপাসিটি আর একটা বলছি আমরা মেন্টাল ইনক্যাপাসিটি। Article 51 of the Constitution provides for immunity of the President enjoyed under the constitutional framework of the country like any other parts of the world. So powers function of the President আমরা পড়ছি এখন, এখানে বলা হচ্ছে যে 51 আর্টিকেলের কনস্টিটিউশনে বলা হচ্ছে যে প্রোভাইডস ফর দ্য ইমিউনিটি অফ দ্য প্রেসিডেন্ট, দ্যাট ইজ প্রেসিডেন্ট একটা ইমিউনিটি এনজয় করে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের আন্ডারে। অ্যান্ড অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের প্রেসিডেন্টও আসলে এই ইমিউনিটি প্রিভিলেজটা তার আছে, অর্থাৎ তার ক্ষমতায় থাকাকালীন সময়ে তার যে কাজগুলো, ওই কাজগুলো থেকে তাকে ইমিউন করে দেওয়া হয়, দ্যাট ইজ পাওয়ার ফাংশন অফ দ্য প্রেসিডেন্ট। অ্যাকর্ডিং টু আর্টিকেল 48(2), দ্য সোর্সেস অফ দ্য পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট আর 2। প্রেসিডেন্টের পাওয়ারের সোর্স হচ্ছে 2টা, দ্য কনস্টিটিউশন অ্যান্ড এনি আদার ল। প্রথমত হচ্ছে এই সংবিধান, আর একটা অন্যান্য যে কোনো আইন হতে পারে। কনস্টিটিউশনাল পাওয়ার্স অফ দ্য প্রেসিডেন্ট মে বি অফ ফলোয়িং 5 টাইপস। এখন যদি আমরা সাংবিধানিক ক্ষমতা বলি, তাহলে প্রেসিডেন্টের এই সাংবিধানিক ক্ষমতা আছে 5 ধরনের: এক্সিকিউটিভ পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার, ফাইনান্সিয়াল পাওয়ার, জুডিশিয়াল পাওয়ার অ্যান্ড মিসসেলেনিয়াস পাওয়ার। এই 5 ধরনের ক্ষমতা এখন আমরা ডিটেইলে পড়ব। ফার্স্ট, দ্য এক্সিকিউটিভ পাওয়ার। The President appoint the Prime Minister
other minister, Chief Justice, Attorney General, the judges of the Supreme Court, Controller, Auditor General, Chief Election Commissioner, and other commissioners, and the members of the Public Service Commission. সো এক্সিকিউটিভ পাওয়ারের প্রথমেই আমরা দেখতেছি যে প্রেসিডেন্ট কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেন। এর মধ্যে প্রাইম মিনিস্টার, অন্যান্য মিনিস্টার, চিফ জাস্টিস, অ্যাটর্নি জেনারেল, জাজ অব দ্য সুপ্রিম কোর্ট, কন্ট্রোলার, তারপরে অডিটর জেনারেল, চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য কমিশনারদেরকে এবং মেম্বার্স অব দ্য পাবলিক সার্ভিস কমিশন এদেরকে নিয়োগ দিয়ে থাকেন। দ্য প্রেসিডেন্ট ইজ দ্য সুপ্রিম কমান্ডার অব দ্য ডিফেন্স সার্ভিস অব বাংলাদেশ, আর্টিকেল 62 অনুযায়ী হচ্ছে রাষ্ট্রপতি সুপ্রিম কমান্ডার হলো ডিফেন্স সার্ভিসের। দ্য প্রেসিডেন্ট শ্যাল মেক রুলস ফর দ্য অ্যালোকেশন অ্যান্ড ট্রানজ্যাকশন অব দ্য বিজনেস অব দ্য গভর্নমেন্ট, এবং প্রেসিডেন্ট তিনি রুলস তৈরি করতে পারেন কি করার জন্য, ফর দ্য অ্যালোকেশন ট্রানজ্যাকশন অব দ্য বিজনেস অব দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের বিজনেস ট্রানজ্যাকশন অ্যালোকেশনের জন্য। দ্য প্রেসিডেন্ট ইজ দ্য হেড অব দ্য স্টেট, প্রেসিডেন্ট হচ্ছে একটা রাষ্ট্রের হেড। অ্যান্ড অল অ্যাকশনস অব দ্য গভর্নমেন্ট শ্যাল বি এক্সপ্রেস টু বি টেকেন ইন দ্য নেম অব দ্য প্রেসিডেন্ট, এবং প্রেসিডেন্টের নাম অনুযায়ী কিন্তু সকল ধরনের গভর্নমেন্টের কাজগুলো সম্পন্ন করা হয়। দেন নাম্বার 2, লেজিসলেটিভ পাওয়ার। The President has the legislative power under Article 93 by promulgating ordinance. The President has the right to address Parliament and may send message thereto. Article 73. The President shall assent to every bill passed by Parliament. Without his assent, no bill comes into law. And in accordance with written advice of the Prime Minister, the President summons, prorogues, the dissolves and also dissolves Parliament. So লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে আমরা দেখতেছি যে তার অর্ডিন্যান্স মেকিং ক্ষমতাটা লেজিসলেটিভ পাওয়ারে আছে 93, এবং 73 অনুযায়ী তার হি হ্যাজ দ্য রাইট টু অ্যাড্রেস পার্লামেন্ট অ্যান্ড সেন্ড মেসেজ দেয়ার টু। দেন প্রেসিডেন্ট অ্যাসেন্টস এভরি বিল, যত বিল পার্লামেন্টে পাস হবে সেটা প্রেসিডেন্ট সম্মতি দিবেন, তার সম্মতি ব্যতীত কিন্তু কোনো বিল ল হবে না। এছাড়াও বলছে প্রাইম মিনিস্টারের রিটেন অ্যাডভাইস পাওয়া সাপেক্ষে প্রেসিডেন্ট কী করতে পারেন, সমন, প্রোরোগস অ্যান্ড ডিজলভস পার্লামেন্ট, পার্লামেন্ট ডিজলভও করে দিতে পারেন আর্টিকেল 72 অনুযায়ী। ফাইন্যান্সিয়াল পাওয়ার, দিস ইজ দ্য থার্ড পাওয়ার। নো মানি বিল or any bill which involves expenditure from the public monies shall be introduced into parliament on the recommendation of the president. So কোনো মানি বিল যদি হয় বা এক্সপেন্ডিচার অফ পাবলিক মানিজ যদি থাকে, এটা অবশ্যই ইন্ট্রোডিউস করা হবে পার্লামেন্টে প্রেসিডেন্টের রেকমেন্ডেশন সাপেক্ষে। নো ডিম্যান্ড ফর এ গ্র্যান্ট শ্যাল বি মেড এক্সেপ্ট ইন অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট। ইভেন কোনো গ্র্যান্ট বা কোনো ডিম্যান্ড, গ্র্যান্টের কোনো মঞ্জুরি যদি চাওয়া হয় তাহলে কিন্তু সেটাও প্রেসিডেন্টের রেকমেন্ডেশন ব্যতীত পাশ করা হবে না। দ্য প্রেসিডেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু অথরাইজ এক্সপেন্ডিচার ফ্রম দ্য কনসলিডেটেড ফান্ড অফ দ্য সাপ্লিমেন্টারি অর এক্সেস গ্র্যান্টস, এবং প্রত্যেকটার দেখো পাশে আর্টিকেল লিখে দেওয়া আছে, সো ইউ ক্যান ম্যাচ উইথ দ্য আর্টিকেল। সো প্রেসিডেন্টের আরও ক্ষমতা আছে কি এক্সপেন্ডিচার করার কনসলিডেটেড ফান্ড থেকে। দেন 4 নম্বর পাওয়ার হচ্ছে জুডিশিয়াল পাওয়ার। Article 49 of the Constitution empowers the President for some judicial function, entitling him to grant pardon. So 49 কিন্তু প্রেসিডেন্টকে কিছু জুডিশিয়াল ক্ষমতা দিয়েছে, যাতে দ্যাট ইজ আমরা বলি যে কি গ্র্যান্ট পার্ডন, অর্থাৎ ক্ষমা করার যে বিধানটা আছে। লাইক অল আদার কান্ট্রিজ, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ এক্সারসাইজিং দিস পার্ডনিং পাওয়ার ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার, এবং এই পার্ডনিং পাওয়ারটাও কিন্তু প্রেসিডেন্ট কী করে, প্রাইম মিনিস্টারের সাথে কনসালটেশন করে অ্যাপ্লাই করতে পারে। দেন লাস্ট অফ অল মিসসেলেনিয়াস পাওয়ার। Besides the above mentioned all powers, the president has to perform some other functions like administration of some oaths, all treaties with foreign countries, annual reports of the Public Service Commission of Auditor General are submitted to the President, who causes them to be laid before the Parliament. So মিসেলেনিয়াস পাওয়ারগুলোর মধ্যে আমরা দেখতেছি অন্যান্য সকল ফাংশনস বা পাওয়ারগুলো যেটা আসলে এই এবিসিডি দিয়ে কাভার করে না, যেমন ফরেন যত কান্ট্রি আছে তাদের ট্রিটি, অ্যানুয়াল রিপোর্ট, পাবলিক সার্ভিস কমিশন বা অডিটর জেনারেল, এরা যখন প্রেসিডেন্টের কাছে সাবমিট করবে দেন কিন্তু প্রেসিডেন্ট এটা কী করে, পার্লামেন্টে উপস্থাপন করে।
প্রেসিডেন্ট নিয়ে আমাদের আসলে শেষ। এখন আমরা দেখব অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ প্রেসিডেন্ট। Ordinance, generally the supreme power to make laws for a country or any part thereof, belongs to parliament. আসলে অর্ডিন্যান্স কি জিনিস এটা একটু তোমাদেরকে আগে ব্যাখ্যা করে নিচ্ছি। তো নর্মালি একটি দেশের বা আমাদের দেশেরই সংবিধান অনুযায়ী আমরা জানি যে আইন তৈরির সুপ্রিম যে পাওয়ার, এই পাওয়ারটা হচ্ছে পার্লামেন্টের। But constitutions of such developing countries provide for provision of legislation by the head of the executive in some special situation. কিন্তু আসলে কিছু ডেভেলপিং কান্ট্রির সংবিধান স্পেশাল কিছু সিচুয়েশনেও একেবারে রাষ্ট্রপতিকে এই ক্ষমতাটা দিয়েছে আর কি, আইন তৈরি করার ক্ষমতা। The Constitution of India, Pakistan, Bangladesh provide for such provision. The power to make the ordinance is justified on the ground that the executive must be armed with powers to meet unforeseen or extreme necessity when the ordinary law-making body, that is Parliament, is not in session or is dissolved. সো আসলে কেন দেওয়া হয়েছে তার যৌক্তিকতা হচ্ছে এরকম, মানে যদি জাস্টিফাই করতে চাও যে আসলে এক্সিকিউটিভকে এই ক্ষমতাটা এই জন্যই দেওয়া হয়েছে যে কখন আসলে তোমার দেশে কী পরিস্থিতির উদ্ভব হবে সেটা তুমি জানো না। সো সাম আনফরসিন এক্সট্রিম নেসেসিটি, ইন দ্যাট কেস যদি পার্লামেন্ট সেশনে না থাকে বা পার্লামেন্ট যদি ডিজলভ থাকে আর আইনের প্রয়োজন হয় তাহলে আসলে আইনকে প্রণয়ন করবে। অ্যান্ড ফর দ্যাট রিজন প্রেসিডেন্ট he has to given this ordinance making power. It is not difficult to imagine the cases when ordinary lawmaking powers may not be able to deal with a situation which may suddenly or immediately arise, and it is therefore not undemocratic to invest executive with the lawmaking power to take immediate action to face an exceptional situation. Though this exceptional power is not undemocratic, there is a danger in it. It carries with it the risk of abuse of the power. So এটা কিন্তু আসলে অন্যায় নয় বা আসলে অমূলক নয় যে তুমি যখন পার্লামেন্ট সেশনে থাকবে না বা ডিজলভড অবস্থায় থাকবে, এরকম কোনো রাষ্ট্রের ইমিডিয়েটলি যদি কোনো আইনের প্রয়োজন হয় তাহলে এক্সিকিউটিভকে এই ধরনের ক্ষমতা তুমি দিতে পারো না। তুমি দিতে পারো, এটা আনডেমোক্রেটিকও নয়, আনকনস্টিটিউশনালও নয়। এটা এক্সিকিউটিভের উপরে এই পাওয়ারটা ইনভেস্ট করা যায় যে এক্সিকিউটিভ ইমিডিয়েট যেন অ্যাকশান নিতে পারে কোনো এমার্জেন্সি সিচুয়েশান ফেস করবার জন্য। তো বলছে যে যদিও এটি একটা এক্সেপশনাল পাওয়ার কিন্তু আনডেমোক্রেটিক নয়, কিন্তু এইখানে একটা ড্যাঞ্জার কাজ করে, আর সেই ড্যাঞ্জারটা হচ্ছে রিস্ক অফ অ্যাবিউজ অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতার অপব্যবহারের। নাও অর্ডিন্যান্স মেকিং প্রভিশন বাংলাদেশের সংবিধানে কিভাবে আছে? আন্ডার আর্টিকেল 93(1) দ্য প্রেসিডেন্ট মে মেক অর্ডিন্যান্স ইন দ্য ফলোয়িং টু সিচুয়েশনস। তো প্রথমে সিচুয়েশন ব্যাখ্যা করছে, পার্লামেন্ট ইজ নট ইন সেশন, নাম্বার 1, অ্যান্ড নাম্বার 2, পার্লামেন্ট স্ট্যান্ডস ডিজলভড. In these two cases, the President can promulgate ordinance only when he is satisfied that the circumstances exist which render immediate action necessary. সো পার্লামেন্ট যদি সেশনে না থাকে বা পার্লামেন্ট যদি ডিজলভড অবস্থায় থাকে, দুই ক্ষেত্রে যদি প্রেসিডেন্ট মনে করে যে এমন একটা সার্কামস্টেন্সেস অ্যারাইজ করছে যার সমাধান করা নেসেসারি এবং ল প্রণয়ন করা নেসেসারি, ইন দ্যাট কেস উনি কী করতে পারবেন? উনি অর্ডিন্যান্স তৈরি করতে পারবেন। এখন এই এমার্জেন্সি অবস্থায় আমরা অর্ডিন্যান্স যে পাশ করা হলো, এই অর্ডিন্যান্সের আসলে লিগাল স্ট্যাটাসটা কী হবে? অ্যাজ টু দ্য লিগাল স্ট্যাটাস অফ অর্ডিন্যান্স, আর্টিকেল 93 says that an ordinance shall form its promulgation have the same effect and force as an act of parliament. This is because the power to issue an ordinance is not an executive power of the president. It is his legislative power, which is derived to meet urgent situations and is necessary for peace and good government in the country. সো অর্ডিন্যান্সের লিগাল স্ট্যাটাস আর্টিকেল 93-তে বলা হয়েছে যে অর্ডিন্যান্স শ্যাল ফ্রম প্রমুলগেশন হ্যাভ দ্য সেম ইফেক্ট, এর সেম ইফেক্ট থাকবে এবং পার্লামেন্টের আইনের মতোই এটিকে আমরা সেম ইফেক্টে দিব। এর কারণ হচ্ছে অর্ডিন্যান্স তৈরির যে ক্ষমতা ইজ নট অ্যান এক্সিকিউটিভ পাওয়ার, কারণ ইটস এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, এটা কিন্তু প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ার নয়। আমরা জানি এটা প্রেসিডেন্টের লেজিসলেটিভ পাওয়ার, এবং শুধুমাত্র আর্জেন্ট সিচুয়েশান বা আর্জেন্ট নেসেসারি মিট আপ করবার জন্যই এই ক্ষমতা একটা দেশের প্রেসিডেন্টকে একটা দেশ দিয়ে থাকে, অ্যান্ড ওই দেশের পিস এবং গুড কন্ডিশন মেনটেন করবার জন্য। হাউ অ্যান অর্ডিন্যান্স বিকাম অ্যান অ্যাক্ট অফ দ্য পার্লামেন্ট?
তো অর্ডিন্যান্স কিভাবে পার্লামেন্টের আইনে পরিণত হয়? অল অর্ডিন্যান্স প্রমুলগেটেড বিফোর দ্য সেশন স্টার্টস মাস্ট বি বাই অপারেশন অফ ল, that is under the authority of Article 93 of the Constitution, laid before the Parliament at its first meeting of the session. After so laying, the minister in charge must give the notice to the Secretary of the Parliament of his intention to move to leave to introduce bill relating to any or all of those ordinances. After this introduction, the bill shall follow the regular procedure of an ordinary bill. সো অর্ডিন্যান্স যখন এরকম অল সেশনস স্টার্ট হওয়ার পূর্বে, পার্লামেন্ট সেশন কিন্তু স্টার্ট হওয়ার পূর্বে প্রমুলগেট করতে হবে এবং মাস্ট বি অপারেশন অফ ল, মানে অর্ডিন্যান্সটা আসলে কন্টিনিউ থাকতে হবে, অর্থাৎ অর্ডিন্যান্সটার চলতে থাকতে হবে, এমন না যে ওই অর্ডিন্যান্স বাতিল হয়ে গেছে, নট লাইক দ্যাট। তো 93 আর্টিকেল অনুযায়ী সংবিধানের এখানে বলা হচ্ছে যে পার্লামেন্ট তার যখন কোনো সেশন শুরু করবে ফার্স্ট মিটিংয়ে, মিনিস্টার ইন চার্জ তিনি কি করবেন, সেক্রেটারি অফ পার্লামেন্টকে নোটিশ দিবেন কি ব্যাপারে, যে ঠিক আছে তিনি একটা বিল ইন্ট্রোডিউস করতে চান, যেটা আসলে একটা বা যতগুলো বিল আছে ওই অর্ডিন্যান্স রিলেটেড এটা তিনি ইন্ট্রোডিউস করতে চান, এবং তার ইন্ট্রোডাকশন করে দেওয়ার পরে আসলে এই বিল অর্ডিনারি বিলের মতো করেই পাস হবে, আর কোনো স্পেশাল প্রসিজিওর নেই। এই স্লাইডটার নামটা একটু হাফ কেটে এসেছে, আমি বলে দিচ্ছি, ডিমেরিটস অ্যান্ড ইফেক্ট অফ অর্ডিন্যান্স মেকিং পাওয়ার ইন দ্য কনস্টিটিউশনালিজম ইন বাংলাদেশ। সো ডিমেরিটস অ্যান্ড ইফেক্টস অফ অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, আমরা এখন অর্ডিন্যান্স মেকিং পাওয়ারের ডিমেরিটসগুলো পড়ব আর কি কী অসুবিধা। দ্য অর্ডিন্যান্স মেকিং পাওয়ার ডিপেন্ডস অ্যাবসোলিউটলি আপন দ্য সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশন অফ দ্য প্রেসিডেন্ট। সো অর্ডিন্যান্স মেকিং পাওয়ারটা কিন্তু পুরোপুরি প্রেসিডেন্টের সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশনের উপরে ডিপেন্ড করে, মানে ইফ হি স্যাটিসফাইড দ্যাট দেয়ার নিজ সাম ইমার্জেন্সি অর লাইক দ্যাট, this subjective satisfaction of president has enabled the executive to play an uncontrolled hand in abusing power, not to meet any urgent and emergency situation but just with a view to, by passing parliament, the executive makes a huge number of ordinances during every recesses of parliament. With political purposes, government makes all black laws through ordinance. সো অর্ডিন্যান্সের ক্ষেত্রে আমরা দেখতেছি যে একটা সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশন, এবং এই সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশনের কারণে এক্সিকিউটিভ আনকন্ট্রোলড একটা রোল প্লে করতে পারে এবং পাওয়ার অ্যাবিউজ হতে পারে। শুধু যে আর্জেন্ট বা এমার্জেন্সি সিচুয়েশান মিট করবার জন্যই প্রেসিডেন্ট এই কাজ করবে তা নয়, বরঞ্চ পার্লামেন্ট দেখা যাচ্ছে যে হিউজ নাম্বার অফ অর্ডিন্যান্স পাস করে থাকে প্রত্যেক পার্লামেন্টের সময়কালীন সময়ে পলিটিক্যাল পারপাস সার্ভ করবার জন্য, অথবা বিভিন্ন ধরনের ব্ল্যাক লগুলো এরকম অর্ডিন্যান্সের মাধ্যমে নেওয়া হয়। লেজিসলেশন বাই অর্ডিন্যান্স ইজ কন্ট্রাডিক্টরি টু দ্য কনসেপ্ট অফ দ্য রুল অফ ল। দ্য অ্যাবিউজ অফ দ্য অর্ডিন্যান্স মেকিং পাওয়ার হ্যাজ বিন গ্রেট হিন্ড্রেন্স টু এনশিওরিং রুল অফ ল ইন বাংলাদেশ। সো অর্ডিন্যান্স মেকিং পাওয়ারটা হচ্ছে কনস্টিটিউশনের যে মেন থিম রুল অফ ল এর এগেনস্টে যায়, এবং বাংলাদেশের রুল অফ ল এর এগেনস্টে এটা কাজ করতে পারে। অর্ডিন্যান্স মেকিং অ্যাজ ইজ প্র্যাকটিসড ইন বাংলাদেশ ইজ টোটালি আননোন in true democratic countries. If any urgent situation demanding a legislation action occurs, there is provision for emergency summoning of parliament both in UK and USA. So ordinance making practice বাংলাদেশে আসলে টোটালি এটা অন্যান্য ডেমোক্রেটিক কান্ট্রিতে কিন্তু একেবারেই মানে নতুন বা জানে না, যা বাংলাদেশে আছে বা এই যে ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, কোনো আর্জেন্ট সিচুয়েশানের যদি প্রয়োজন হয় তাহলে লেজিসলেটিভ অ্যাকশান নেবার জন্য আসলে ইমার্জেন্সি সমনিং করা হয় পার্লামেন্টকে। এটা সাধারণত ইউকে ইউএসএতে করা হয়। লেজিসলেশন বাই অর্ডিন্যান্স ইজ এগেনস্ট দ্য প্রিন্সিপাল অফ ইনস্টিটিউশনালাইজেশন অফ ডেমোক্রেসি। সো অর্ডিন্যান্স মেকিংয়ের মাধ্যমে যদি আমরা আইন পাশ করি এটা কিন্তু ডেমোক্রেসির পরিপন্থী হয়। সিন্স অল দ্য অর্ডিন্যান্স originate from the hands and influence of the bureaucrats, this institution, that is the bureaucracy, is getting an easy hand to defy and flout the supremacy of parliament, which is against the norms of the constitutionalism. সো এইটা একটা কনস্টিটিউশনালিজমের এগেনস্টে কাজ করে, কারণ বলা হচ্ছে যে এখানে কি হয় যে ব্যুরোক্রেসি পার্লামেন্টকে পাশ কাটিয়ে আইন পাশ করছে, সো এই জন্য এটা ঠিক নয়। Then fifth number, ordinances are issued even on financial matters, violating the constitutional embargo of Article 83. Sometimes
আর্টিকেল 83-কে ভায়োলেট করেও দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল ম্যাটারে অর্ডিন্যান্স পাশ করা হচ্ছে, where it is specifically states that no tax shall be levied or collected except by or under the authority of an act of the parliament. But there are some ordinances by which the government has imposed tax, one of them the Value Added Tax Ordinance 1991. This is an ordinance. Thus, it's a direct violation of the provisions of Article 83 of the Constitution. সো সামটাইমস কিন্তু এটা বলাই হয়েছে আর্টিকেলের 83-তে যে কোনো ট্যাক্সই কখনো গভর্নমেন্ট লিফট করতে পারবে না পার্লামেন্টের এক ব্যতীত। কিন্তু কিছু অর্ডিন্যান্স রয়েছে যেখানে গভর্নমেন্ট অর্ডিন্যান্সটা ইম্পোজ করেছে ট্যাক্স আরোপ করবার জন্যই। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্ডিন্যান্স 1991. Thus we see that the provision of the ordinance making power of the president as devised in the constitution has been a tool of abuse of the power by the executive. This gives a scope for the legislating a law not within the due process of law as prescribed in the constitution. The number of ordinances in Bangladesh clearly justifies this statement. এবং বাংলাদেশের অর্ডিন্যান্সগুলোও কিন্তু এটার ক্ষেত্রে জাস্টিফাই করার যথেষ্ট। আর আমরা কিন্তু ট্যাক্সের জন্য যে মেন আইনটা পড়ি অর্থাৎ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, দ্যাট ইজ অলসো অর্ডিন্যান্স। অর্থাৎ পার্লামেন্টের এক ব্যতীত যে আমরা কোনো ট্যাক্স ইম্পোজ করতে পারবো না, সেই ক্ষেত্রে দেখো ইনকাম ট্যাক্স পুরোপুরি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984-এর আন্ডারে চলছে। এটাও একটা প্রেসিডেন্টের অর্ডিন্যান্স। সো আমরা বলতে পারি যে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার প্রেসিডেন্টের যেভাবে কনস্টিটিউশনে বলা হচ্ছে এটা কিন্তু একটা অ্যাবিউজ অফ পাওয়ার এক্সিকিউটিভের একটা টুল, একটা অস্ত্র বলা যায়। এবং লেজিসলেটিং ল, দ্যাট ইজ ল পাস করার এই ক্ষমতাটা ডিউ প্রসেস অফ লয়েই হওয়া উচিত। আর অর্ডিন্যান্স মেকিং পাওয়ারটা ডিউ প্রসেস অফ লয়ের বাইরে, অর্থাৎ সংবিধানের ল পাসের যে সাধারণ বিধান সেইভাবেই কিন্তু আইনটা পাস করা উচিত। অর্ডিন্যান্স মেকিং পাওয়ারটা আমরা শেষ করলাম, এখন আমরা পড়ব অম্বুসম্যান। সো অম্বুসম্যানের কনসেপ্টটা আসলে কি? দ্য মডার্ন কনসেপ্ট অফ অম্বুসম্যান ইজ এ স্ক্যান্ডিনেভিয়ান ইনস্টিটিউশন অ্যান্ড সুইডেন ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি টু ইন্ট্রোডিউস দিস সিস্টেম। অম্বুসম্যানের সিস্টেমটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির মেইনলি, এবং সুইডেন এই সিস্টেমটা ইন্ট্রোডিউস করেছে ফার্স্ট। দ্য সুইডিশ ওয়ার্ড অম্বুসম্যান, ইট মিনস ডেলিগেট, এজেন্টস, স্পোক্সম্যান, রিপ্রেজেন্টেটিভ এটসেট্রা। সো অম্বুসম্যান বলতে আমরা বুঝবো দ্য ম্যান অর অফিসিয়াল হু রিপ্রেজেন্টস দ্য পিপল ইন দেয়ার গ্রিভেন্স অর হু অ্যাক্টস অ্যাজ এ কমিশনার অফ পার্লামেন্ট টু রিড্রেস দ্য গ্রিভেন্স অর দ্য পিপল। সো এই ক্ষেত্রে আমরা অম্বুসম্যান বলতে বুঝবো যে ম্যান অথবা অফিসিয়াল যে আসলে রিপ্রেজেন্ট করে পিপল ইন দেয়ার গ্রিভেন্স অর হু অ্যাক্টস অ্যাজ এ কমিশনার অফ পার্লামেন্ট টু রিড্রেস দ্য গ্রিভেন্স অফ দ্য পিপল. According to Oxford Companion of Law, ombudsman is a person appointed by Parliament to investigate citizens' complaints of executive or bureaucratic incompetence or injustice but not illegality. তো বলছে যে অক্সফোর্ড কম্পানিয়ন টু ল অনুযায়ী অম্বুসম্যান হচ্ছে এমন একজন ব্যক্তি যাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় পার্লামেন্ট। তিনি সিটিজেনের কমপ্লেইন্ট ইনভেস্টিগেট করবেন এক্সিকিউটিভ বা ব্যুরোক্রেটিভের ইনকম্পিটেন্সের এগেনস্টে অথবা ইনজাস্টিসের এগেনস্টে, কিন্তু কোনো ইললিগালিটি নিয়ে নয়। ফ্রম দ্য ফাংশনিং অফ দ্য অফিস ইস্টাবলিশ সো ফার ইন ভ্যারিয়াস কান্ট্রিজ, it may be said that ombudsman is an office created either by the constitution or law, which is a body independent of the executive and responsible only to parliament, and the principal function of which is to investigate complaints to misadministration against various government departments or other public bodies. সো আমরা অম্বুসম্যান বলতে এমন একটা অফিস বা পদকে বুঝাবো যা আসলে কনস্টিটিউশন বা কোনো ল কর্তৃক সৃষ্টি এবং একটা ইন্ডিপেন্ডেন্ট বডি এক্সিকিউটিভের থেকে, এবং সে সবসময় রেসপন্সিবল থাকবে পার্লামেন্টের কাছে, এবং তার প্রিন্সিপাল ফাংশন হচ্ছে কমপ্লেন্ট ইনভেস্টিগেট করা কোনো মিসঅ্যাডমিনিস্ট্রেশন, ভ্যারিয়াস গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বা বডির মিসঅ্যাডমিনিস্ট্রেশন নিয়ে। Now, origin and development of the concept of ombudsman. The office of the ombudsman was first created in 1809 when Sweden adopted its new constitution. সুইডেন যখন আসলে নতুন কনস্টিটিউশন অ্যাডপ্ট করে 1809 সালে সর্বপ্রথম অম্বুসম্যানের অফিস সৃষ্টি করা হয়। সিন্স দেন ভ্যারিয়াস টাইপস অফ অম্বুসম্যান ক্রিয়েটেড ইন সুইডেন, ইভেন লাইক দ্য কনজুমার অম্বুসম্যান। তো তারপর থেকে কিন্তু
সুইডেন অনেক ধরনের অম্বুসম্যান সৃষ্টি করেছে, এমনকি তাদের কনজুমার অম্বুসম্যানও আছে। Following the footstep of Sweden, the institution of ombudsman was adopted in other countries also, that is by Finland in 1919, Denmark 1955, New Zealand in 1961, and Norway in 1963. A similar office styled as parliamentary commissioner, popularly known as ombudsman, was created in UK in 1967. ইউকেতে এরকম পার্লামেন্টারি কমিশনার অর্থাৎ যা পপুলারলি অম্বুসম্যান হিসেবেই পরিচিত 1967 সালে এস্টাবলিশড করা হয়। অস্ট্রেলিয়া ক্রিয়েটেড দ্য অফিস ইন 1973, অস্ট্রেলিয়াতে 1973 সালে করা হয়। সো ফার দেয়ার আর 46 কান্ট্রিজ দ্যাট হ্যাভ পার্লামেন্টারি অম্বুসম্যান, এবং এখন পর্যন্ত প্রায় 46টি দেশ রয়েছে যাদের পার্লামেন্টারি অম্বুসম্যান এই পদটি রয়েছে। Among our neighboring countries, Pakistan and India have successfully adopted this institution. নেইবারিং অর্থাৎ সাউথ এশিয়ান কান্ট্রিদের মধ্যে বলা যায় পাকিস্তান, ইন্ডিয়াতে তারা সাকসেসফুলি অম্বুসম্যান পদটি অ্যাডপ্ট করেছে। অ্যান্ড ইন শ্রীলঙ্কা ইট হ্যাজ ওয়ান নোন অ্যাজ পার্লামেন্টারি কমিশনার ফর অ্যাডমিনিস্ট্রেশন হুইচ ওয়াজ ইন্ট্রোডিউস ইন 1981, এবং শ্রীলঙ্কাতেও আসলে পার্লামেন্টারি কমিশনার অর অ্যাডমিনিস্ট্রেশন এটা হয়েছে এবং এটা 1981 সালে ইন্ট্রোডিউস করা হয়েছে। নাও অম্বুসম্যান এই পদটা তৈরি করার পারপাসটা কি ছিল? টু পুট এ চেক অন দ্য মিস অ্যাডমিনিস্ট্রেশন অর ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য পাবলিক সার্ভেন্ট অ্যান্ড সিভিল সার্ভেন্ট, to make a smooth monitoring system over the organ of the government and to safeguard the interest of the citizens. It's an assistant to governmental authority in entertaining the complaints from the citizens, to act as citizen watchdog against the abuse of the power by the bureaucrats. This acts as an executive effective remedy in the comparison to judicial system, which are mostly time consuming and expensive. And these institutions safeguard citizens against abuse or maladministration or misuse of the administrative power by the এক্সিকিউটিভ। সো অম্বুসম্যানের পাওয়ারটা কিন্তু খুবই ক্লিয়ার। আমরা দেখলাম যে মিস অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়েই আসলে এটা মনিটরিং করবে বা তাদের স্মুথ ফাংশনিংয়ের জন্য হেল্প করবে, এবং এটা সিটিজেনের ওয়াচডগ হিসেবে কাজ করবে। এই পার্টে আমরা পড়ব মোড অফ অ্যাপয়েন্টমেন্ট অফ অম্বুসম্যান and method of work. So appointment mode এর মধ্যে আছে there are available 3 modes of appointment of the ombudsman in the world. First one, appointment by National Assembly or legislature, appointment by the head of the state, appointment by the head of the state on the recommendation of the parliament. So first one, National Assembly or legislature কর্তৃক হতে পারে, হেড অফ দ্য স্টেট কর্তৃক হতে পারে, এবং হেড অফ দ্য স্টেট পার্লামেন্ট কর্তৃক রেকমেন্ডেশনের মাধ্যমে হতে পারে। The Ombudsman Act 1980 of Bangladesh provides for ombudsman to be appointed by the head of the state on the recommendation of the parliament. এবং বাংলাদেশের সিস্টেমে যেটা 3 নাম্বার, বাংলাদেশে অম্বুসম্যান অ্যাক্ট 1980-তে বলাই হচ্ছে যে অম্বুসম্যান অ্যাপয়েন্টমেন্ট হতে পারে হেড অফ দ্য স্টেট কর্তৃক পার্লামেন্টের রেকমেন্ডেশনে। অ্যান্ড মেথড অফ ওয়ার্কের ক্ষেত্রে বলা হচ্ছে জেনারেলি অ্যান অম্বুসম্যান মে রিসিভ কমপ্লেন্টস ফ্রম 3 সোর্সেস। আচ্ছা, 3টা সোর্স থেকে আসলে অম্বুসম্যান কমপ্লেন্ট পেতে পারে। 1, কমপ্লেন্ট সেইন টু হিম বাই দ্য মেম্বার্স অফ দ্য পিপলস। ফার্স্ট ওয়ান, এমপিজ, দ্যাট ইজ কমপ্লেন্ট সেইন টু হিম, প্রথমত তার কাছে কমপ্লেন্ট পাঠাতে পারে মেম্বার্স অফ দ্য রিপাবলিক অর মেম্বার্স অফ দ্য পিপল, অর্থাৎ এমপিরা। কমপ্লেন্ট মেড টু হিম বাই এনি পারসন, যে কোনো ব্যক্তি। The ombudsman may on the basis of newspaper comments or otherwise proceed suo moto. এছাড়া অম্বুসম্যান সুও মোটো ব্যবস্থা নিতে পারে নিউজ পেপারের কমেন্ট বা অন্য কোনো কিছু মাধ্যম থেকে যদি সুও মোটো নিতে চায়। Of these, of course, the individual complaints are the main source of the cases brought to the ombudsman's attention. Any individual filing cases brought by any administrative action or inaction may file a complaint to the ombudsman. It is not necessary for the complaint to employ legal advice. What he needs is to make the complaint in writing and whenever possible with appropriate evidences and relevant documents supporting the complaint. So of course of this বলা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল কমপ্লেন্টস যারা
এটাই কিন্তু অম্বুসম্যানের কেসের মেন সোর্সেস বা অম্বুসম্যানের অ্যাটেনশনটা ড্র করতে পারে। সেই ক্ষেত্রে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন বা ইনঅ্যাকশনের বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন যায় অম্বুসম্যানের কাছে, তো বলছে যে এটা নেসেসারি নয় যে সেখানে লিগ্যাল অ্যাডভাইস সংযুক্ত করতে হবে, নো, দরকার নেই। শুধুমাত্র কি দরকার যে ওখানে রাইটিং একটা কমপ্লেন থাকবে, যদি পসিবল হয় অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স, রেলিভেন্ট ডকুমেন্ট যা কমপ্লেনকে সাপোর্ট করে এগুলো অ্যাটাচ থাকবে। ওয়ান্স কমপ্লেন হ্যাজ বিন রিসিভড ইন দ্য অফিস অফ অম্বুসম্যান, দ্য কেস প্রসিডস লার্জলি বাই করেসপন্ডেন্স। সো যখন অম্বুসম্যানের অফিসে কেসটা পৌঁছাবে বা কমপ্লেনটা পৌঁছাবে তখন তারা এটা নিয়ে কাজ করবে। অম্বুসম্যান ফরওয়ার্ড দ্য কমপ্লেন টু দ্য অফিসিয়াল কনসার্ন অ্যান্ড আস্ক ফর এক্সপ্লানেশন। অম্বুসম্যান কমপ্লেন্ট অফিসিয়ালের কাছে দিতে পারে, অর্থাৎ যাদের এগেনস্টে এই কমপ্লেন, এবং তাদের কাছে এক্সপ্লানেশন চাইতে পারে। দ্য অফিসার রিটার্নস ইটস ভার্সন অফ দ্য ম্যাটার টুগেদার উইথ এনি রেলিভেন্ট ডকুমেন্ট। সো অফিসার কি করতে পারে, টুগেদার রেলিভেন্ট ডকুমেন্টের সাথে এটা রিটার্ন করতে পারে। দ্য অম্বুসম্যান ইফ স্যাটিসফাইড ইনফর্মস দ্য কমপ্লেইন্যান্ট, produces further evidence or challenges the official version. সো অম্বুসম্যান যদি স্যাটিসফাইড হয় তাহলে এই কমপ্লেন্ট বা প্রসিডিওর উনি ফার্দার এভিডেন্স বা চ্যালেঞ্জেস বা অফিসিয়াল ভার্সন, অম্বুসম্যান কন্টিনিউজ হিজ ইনভেস্টিগেশন উনি কন্টিনিউ করতে পারে আনটিল আইদার কমপ্লেন্ট ইজ ফাউন্ড টু বি জাস্টিফাইড অর দ্য কমপ্লেন্ট ইজ ইভেনচুয়ালি ডিসমিসড অ্যাজ আনজাস্টিফাইড। সো কতক্ষণ পর্যন্ত আসলে আনটিল উনি ইনভেস্টিগেশন করতে পারে যতক্ষণ পর্যন্ত না উনি স্যাটিসফাইড হয়েছে অথবা এটাকে আনজাস্টিফাইড করে ডিসমিস না করেছেন। It may be mentioned here that during the investigation, the Ombudsman shall have access to all files and all minutes of courts and agencies, even to those normally privileged or secret. He may ask the department concerned to produce and submit such information as may be necessary for the Ombudsman to decide upon the complaint or information. So বলা হচ্ছে যে ইনভেস্টিগেশনের সময় অম্বুসম্যানের কিন্তু অধিকার আছে সকল ধরনের ফাইল অ্যাক্সেস করা বা কোর্টের সিদ্ধান্তগুলো পর্যালোচনা করার, অথবা কোনো এজেন্সির কাছে দেখা যাচ্ছে যে কোনো সিক্রেট কিছু আছে বাট অম্বুসম্যান সেটা দেখতে চাইতে পারে, তাকে প্রডিউস করতে বলতে পারে। এর কারণ হচ্ছে অম্বুসম্যান যতক্ষণ পর্যন্ত না আসলে ডিসিশন নিচ্ছে কমপ্লেন বা ইনফরমেশনের উপরে, ইনফরমেশনের বেস করে, ততক্ষণ পর্যন্ত সে ইনভেস্টিগেশন চালাতে পারে। এই অধিকারটা তাকে দেওয়া হয়েছে। নাও বিসাইড দিস দ্য সুইডিশ অম্বুসম্যান undertake periodic tours of inspection in the provinces or central offices. তো এটা ব্যতীত বলছে যে সুইডিশ অম্বুসম্যান আবার কী করে, পিরিয়ডিক একটা ট্যুর পরিচালনা করে যে তারা বিভিন্ন প্রভিন্স পরিদর্শন করবে, নর্মালি গিভিং অনলি এ ডেজ নোটিস অফ হিজ ইন্টেনশন, এবং শুধুমাত্র একদিন আগে তারা এই নোটিশটা দেয়, দিয়ে এটা তারা পরিচালনা করে। These inspections are at random and they may concentrate on the financial affairs of the office concerned. এবং এই ইন্সপেকশনটা তারা কি করে, র্যান্ডমলি করে, এবং এইটা তারা ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স অফ দ্য অফিস কনসার্ন, সেটাও কিন্তু ওই অফিসের ফিনান্সিয়াল যে অ্যাফেয়ার্সগুলো আছে সেটাতেও তারা কনসেন্ট্রেট করতে পারে। কনস্টিটিউশনাল প্রভিশন ফর অম্বুসম্যান ইন বাংলাদেশ। সো বাংলাদেশে কনস্টিটিউশনের অম্বুসম্যানের জন্য যে প্রভিশনটা বলা হয়েছে সেটা এখন আমরা এখানে ডিসকাস করব। কিপিং দ্য ভিজিল্যান্ট লাইন উইথ দ্য ইম্পর্টেন্স অ্যান্ড দ্য পারফরমেন্স অফ অম্বুসম্যান ইন ডিফারেন্ট কান্ট্রিজ and also being convinced by the fact that an institution of ombudsman would be essential for safeguarding the rights of common people from maladministration or misadministration or administrative exercise power, our constitution makes inserted Article 77 of the Constitution the provision of ombudsman in the 1972 Constitution, and Article 77 states that সো বিভিন্ন দেশে অম্বুসম্যানের ফাংশন বিবেচনা করে এবং ম্যালঅ্যাডমিনিস্ট্রেশন প্রোটেস্ট করার যে ভূমিকা রয়েছে বা তার গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকার করে আমাদের বাংলাদেশের সংবিধান 1972তেও কিন্তু আর্টিকেল 77-এ অম্বুসম্যানের বিধানটি রাখা হয়, এবং এখানে বলা হয় পার্লামেন্ট মে বাই ল প্রোভাইড ফর দ্য ইস্টাবলিশমেন্ট অফ দ্য অফিস অফ দ্য অম্বুসম্যান। এটা কিন্তু বাংলাদেশ অলরেডি ডান করেছে যে পার্লামেন্ট আইন দ্বারা অম্বুসম্যানের ইস্টাবলিশমেন্টের বিষয়টি নিয়ে আসবে, মানে ইস্টাবলিশ করতে পারে। দ্য অম্বুসম্যান শ্যাল এক্সারসাইজ সাচ পাওয়ার্স
and perform such function as Parliament may by law determine, including power to investigate any action taken by any ministry or public officer or statutory পাবলিক অথরিটি, এবং অম্বুসম্যান সেই ধরনের সকল পাওয়ার্স ফাংশনস অ্যাপ্লাই করতে পারে যা তাকে ল দ্বারাই ইম্পোজ করা হবে। সে ইনভেস্টিগেট করতে পারবে মিনিস্ট্রি বা পাবলিক অফিসার বা স্ট্যাটিউটরি পাবলিক অথরিটির কাজগুলোকে। দ্য অম্বুসম্যান শ্যাল প্রিপেয়ার অ্যান অ্যানুয়াল রিপোর্ট কনসার্নিং দ্য discharge of his function and such report shall be laid before parliament. সো অম্বুসম্যান একটা অ্যানুয়াল রিপোর্ট তৈরি করতে পারে। এখানে কনসার্নিং বিষয়টা হবে যে দ্য ডিসচার্জ অফ হিজ ফাংশন অ্যান্ড সাচ রিপোর্ট শ্যাল বি লেড বিফোর পার্লামেন্ট, দ্যাট ইজ তিনি যে অ্যানুয়াল রিপোর্টটা তৈরি করবে সেখানে তিনি কী ধরনের কাজ করবেন সেই পুরা কাজের বিবরণ থাকবে এবং সেটা পার্লামেন্টে উপস্থাপন করা হবে। সো একমাত্র একটা পজিটিভ স্টেপই নেওয়া হয়েছে যে 1980 সালে বাংলাদেশে একটা অম্বুসম্যান আইন প্রণয়ন করা হয়েছে, বাট নো পজিটিভ স্টেপ ওয়াজ টেকেন টু ইন্ট্রোডিউস দিস ইনস্টিটিউশন আন্ডার দিস অ্যাক্ট। দ্য 1980 Ombudsman Act, it was passed. Unfortunately, all successive governments since 1980 failed to bring law into force. The real problem lies with the leadership weaknesses and the firm commitment to establish the institution of Ombudsman. If democracy is to give a fair trial in Bangladesh, an office of Ombudsman is a must. কিন্তু বাংলাদেশে আসলে অম্বুসম্যানের অফিস হচ্ছে না, সরকার আসছে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে। অম্বুসম্যান আইন 1980 সালে হয়েছে, এখন আমরা 2023 সালে আছি। সো তোমরা বুঝতে পারছো যে প্রায় 43 বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত অম্বুসম্যান নামক এই পদটি বা এইটা সৃষ্টি করা হয়নি বাংলাদেশে। সো দ্যাটস অল রিগার্ডিং কনস্টিটিউশন, প্রেসিডেন্ট, অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ প্রেসিডেন্ট অ্যান্ড দেন অম্বুসম্যান। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি ওয়েলকাম জানাচ্ছি, তোমরা কমেন্টস বক্সে করতে পারো। আর এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে কি করতে হবে অবশ্যই। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই। আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমাদের সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আমরা আরও নতুন নতুন কিছু সাবজেক্ট নিয়ে আসবো ইনশাল্লাহ সময় করে। তো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।